রোজ রাতে প্রীতির বিছানায় প্রীতির মামা গিয়ে আস্তে করে গিয়ে শুয়ে পড়ত। তারপর পুরো জামাটা খুলে সারা শরীরে চুম্বন করতে থাকতো। প্রীতির ঠোঁটে চুম্বন করতে করতে নিচের দিকে পাগলের মতো দলাই মালাই করতে থাকে। প্রীতি ঘুমের ভান করে পড়ে থাকে। এইগুলো প্রীতির খুব মজা লাগতো। তারপর প্রীতির মামা যখন ঘোড়ার মতো ছুটতে থাকে, প্রীতি তখন আর নিজেকে ধরে রাখতে পারত না। প্রীতিও জোর তার মামাকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকে, আরও জোরে বলে চিৎকার করে। প্রায় 2 ঘন্টা এসব চলার পর সব শান্ত হয়। এরকম এখন প্রতিটি রাতটিই চলতে থাকে। প্রীতির এখন এসব খুব ভালো লাগে। তার মামা তার ঘরে আসতে দেরি হলে প্রীতি রেগে যায়। প্রীতির এসব এখন নেশার মতো হয়ে যায়। দিনের বেলাও প্রীতি এখন ছটপট করতে থাকে। প্রীতি একজন কলেজের ছাত্রী, ফাইনাল ইয়ারে সে পড়ে। প্রীতি গ্রামে মার সাথে থাকে, পড়াশোনার জন্য কলকাতার হোস্টেলে থাকে। ছুটির দিনে মামার বাড়িতে যেত। মামাই ছিল তার লোকাল অভিভাবক। লম্বা ছুটি হলেই সে মার কাছে দেখা করতে যেত। মামার এখনও বিয়ে হয়নি। মামা সরকারি চাকরিতে নিযুক্ত আছে। মামার বাড়িতে মামার দিদার অনেকটাই বয়স হয়েছে। প্রীতির হোস্টেলের বান্ধবীরা যখন তাদের বয়ফ্রেন্ডের গল্প শোনাতো, সেও মামার সাথে তার যা শারীরিক সম্পর্ক হয়েছিল সব তার বান্ধবীদের বলে। প্রীতির এসব গল্প বলতে শুনতে খুব ভালো লাগতো। রোহন, প্রীতির কলেজে একসাথে তারা পড়াশোনা করে। রোহন প্রীতিকে অনেক ভালোবাসত, কিন্তু প্রীতি রোহনকে কখনো সেই নজরে দেখত না। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। ছুটিতে প্রীতি মার সাথে দেখা করতে যায়। প্রীতির হাঁটা চলা ওঠা বসা কেমন যেন বদলে গেছে। কিছু খেলেই সে বমি করছে। প্রীতির মা প্রীতিকে বলল, কি হয়েছে তোর? প্রীতির মার কাছে কেমন যেন ব্যাপারটা সন্দেহজনক লাগলো। প্রীতি বলল, ওই একটু উল্টাপাল্টা খেয়ে নিয়েছি, তাই শরীরটা ভালো লাগছে না। প্রীতি 3 মাসের প্রেগনেন্ট। প্রীতির বাবা নেই। মা এসব শুনলেই ভেঙে পড়বে, তাই প্রীতি মাকে কিছুই জানায়নি। তাছাড়া মার ছোট একটা দোকান আছে, ওই দিয়েই সংসারটা কোনো রকম চলে। মাঝে মাঝে প্রীতির মামাও বেশ সাহায্য করে। কোনো হাসপাতালেই এই বাচ্চাটিকে নষ্ট করবে না। প্রীতি কী করবে বুঝে পেল না। প্রীতি তার বান্ধবীদের কাছে বলল। প্রীতির বান্ধবীরা প্রীতিকে তার মামাকে সব জানাতে বলল। প্রীতির মামা পুরো ব্যাপারটা অস্বীকার করে। প্রীতির মামা বলে, কলেজের কোন বন্ধুর সাথে এসব ঘটিয়ে এখন আমার উপর দোষ দিচ্ছিস? এইখানে আর কোনো দিন আসবি না। এখনই এইখান দিয়ে বেরিয়ে যা। তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। প্রীতি কাঁদতে সেখান দিয়ে চলে গেল। প্রীতি বাধ্য হয়ে সে তার মাকে সবটা জানালো। প্রীতির মা কান্নায় ভেঙে পড়ল। এখন সে সমাজে কি করে মুখ দেখাবে, কি করবে সে বুঝে উঠতে পারল না। প্রীতির মা নিজেকে সামলাতে না পেরে আত্মহত্যা করল। প্রীতি একদম একা হয়ে গেল। চারিদিকে সে অন্ধকার দেখল। সামনেই তার ফাইনাল পরীক্ষা। এতদিন সব দিকই তার মা সামলেছে। প্রীতি ঠিক করলো এখন সে এই বছরের পরীক্ষায় আর বসবে না। রোহন প্রীতিকে বুঝিয়ে নিজের ঘরে নিয়ে গেল। রোহনের ঘর কলকাতাতে। রোহনের মা একজন ডাক্তার। রোহন তার মাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলল। রোহন প্রীতিকে এমনভাবে আগলে রাখে, প্রীতির কখনো একাকিত্ব মনেই হয়নি। প্রীতির সুন্দর ফুটফুটে একটি মেয়ের জন্ম হলো। রোহন তাকে কোলে তুলে নিল। আজ থেকে নাম হলো মিলি। এই তো আমাদের মেলালো। প্রীতি রোহনের দিকে তাকিয়ে ভাবল, একে সে কতই না অপমান করেছে, তবুও সে আমাকে ভালোবেসেছে। রোহনকে তার জীবন দিয়ে সবসময় সরিয়ে রেখেছিল। আজ সেই সবথেকে কাছের মানুষ। আজ রোহনই তাকে একটা নতুন জীবন দিল। সত্যি সে মানুষ চিনতে ভুল করেছে। রোহনের মা ধুমধাম করে তাদের বিয়েটা সম্পন্ন করে। রোহন আজ খুব খুশি। সে তার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য কাছে পেয়েছে। প্রীতি রোহনকে জড়িয়ে ধরে, তুমি ছিলে তাই, নইলে। রোহন প্রীতির মুখ চেপে ধরে প্রীতির নরম ঠোঁটে আলতো করে চুম্বন করে। প্রীতি চোখ বন্ধ করে থাকে। রোহন বলে, ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। তুমি জানতেও না, শুধু দূর দিয়েই তোমাকে দেখতাম। তোমাকে না পেলে আমি কোথায় হারিয়ে যেতাম। বন্ধুরা, সবার জীবনে এমন চমৎকার হয় কি, যৌবনের ছোট্ট একটা ভুলে জীবনটা নরকে পরিণত হয়। জীবন তো একটাই, সচেতন, সজাগ আর একটু ধৈর্য, তাহলেই জীবনটা ফুলের মতো হয়ে যায়।
বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পের সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন। নমস্কার।